তোমাদের যে অধ্যায়টা হচ্ছে বিষয়টা শব্দ গঠনের কৌশল ও শব্দভাণ্ডার। শব্দভাণ্ডারটা এর আগের ক্লাসে আমি পড়িয়েছি। আজকে যেটা করব শব্দ গঠনের কৌশল। শব্দ গঠন কিভাবে হয়? আমরা সাধারণত জানি শব্দ তৈরির তিনটে ফ্যাক্টরি আছে, কারখানা আছে। একটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন, একটা হচ্ছে সমাস নিষ্পন্ন, আর একটা হচ্ছে অনুষঙ্গ নিষ্পন্ন। এই তিনটে কারখানা থেকে আমাদের শব্দ উৎপন্ন হয়, নতুন নতুন শব্দ। শব্দ গঠনের কৌশল জানব। মানুষ প্রথমে বনচারী ছিল, তোমরা জানো, ইশারা ইঙ্গিতে কথা বলতো। তারপর মুখেতে আওয়াজ এলো, মানে ধ্বনি এলো। সেই আওয়াজগুলোকে বেশি দূরে পাঠানোর জন্য চিত্র তৈরি করলো, ছবি। সেই ছবির মধ্যে ধ্বনিগুলোকে বেঁধে রাখার চেষ্টা হলো। তারপর এক একটি ধ্বনির জন্য এক একটি বর্ণ এলো, সেই বর্ণগুলোকে সাজানো হলো। সেই বর্ণগুলি একটা বর্ণ বা বর্ণ সমষ্টি যদি আমাদের ভাব বা কোনো বস্তুর প্রকাশ করে, মানে কোনো বস্তু বা ভাব বোঝাতে পারে, তখন তাকে আমরা শব্দ বলি। এই শব্দ দু রকমের হয়। একটা হচ্ছে অর্থহীন ধ্বনি বা ধ্বনির সমষ্টিতে শব্দ হয়, যেটাকে আমরা মৌলিক শব্দ বলি। মৌলিক শব্দ মানে কি? যে শব্দগুলিকে বিশ্লেষণ করা যায় না, যদিও বিশ্লেষণ করা যায়, বিশ্লিষ্ট যে অংশগুলো সেগুলো অর্থহীন। যেমন আমি যদি বলি মা, ম যুক্ত আ, ম আর আ এ আলাদা আলাদা কোনো অর্থ নেই। আবার শব্দ তৈরি হয় অর্থপূর্ণ ধ্বনি গুচ্ছের সমন্বয়ে, ধ্বনি বা ধ্বনিগুচ্ছের সমন্বয়ে। সেই শব্দগুলোকে আমরা সাধিত শব্দ বলতে পারি, মানে বলবো। যেমন প্রকার, প্র পূর্বক ক্রি যুক্ত অ। এখানে তিনটি অর্থপূর্ণ ধ্বনির সমাবেশ ঘটে প্রকার কথাটি হয়েছে। এইটি সাধিত শব্দ। সাধিত শব্দ হচ্ছে সমন্বয়ে গঠিত হবে। এবারে প্রটা কি, ক্রিটা কি, অটা কি জানব। প্রটা হচ্ছে উপসর্গ, ক্রিটা হচ্ছে প্রতীকী, আর অটা হচ্ছে প্রত্যয়। উপকার বললে হবে উপপূর্বক ক্রিযুক্ত অ। আমাদের যেমন একটা পেন বা কলম, একটা ঢাকনা থাকে, একটা রিফিল থাকে, একটা কভার থাকে। ঢাকনাটা সামনে থাকে, রিফিলটা মাঝে থাকে, কভারটা রিফিলটাকে ঘিরে থাকে, পিছনের দিকেও কিছুটা অংশ থাকে। এইভাবেই শব্দ গঠিত হয়। তাহলে সেই পেনের বা কলমের ঢাকনাটাকে আমরা উপসর্গ বলতে পারি, সামনেই থাকবে। তবে সব পেনের তো আবার ঢাকনা থাকে না, তেমনি সব শব্দ বা ধাতুর যে উপসর্গ থাকবে এমনটা। তাহলে উপসর্গ, প্রকৃতি আর প্রত্যয়, এই তিনটে জিনিসকে দিয়ে আমরা শব্দ নির্মাণ করব। তাহলে শব্দ আমরা পেলাম, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, যদিও বিশ্লেষণ করি, বিশ্লিষ্ট অংশগুলো থেকে কোনো অর্থ পাওয়া যাবে না। সাধিত শব্দগুলোকে বিশ্লেষণ করা যাবে, বিশ্লেষণ করে আমরা তিনটে অংশ পাবো। সেই তিনটে অংশ উপসর্গ, প্রকৃতি আর হচ্ছে প্রত্যয়। তার মানে সাধিত শব্দ গঠন করতে হলে এই তিনটে অংশের প্রয়োজন। এই তিনটে অংশ আমাদের জানতে হবে, তাহলে শব্দ গঠনের কৌশলটা আমরা আয়ত্ত করে নেব। উপসর্গটা কি, প্রকৃতিটা কি, প্রত্যয়টা কি।
উপসর্গের সঙ্গে অনুসর্গটা রিলেটেড বলে অনুসর্গের কথা আমি বলে দেবো উপসর্গের পরে। প্রকৃতি কি আর প্রত্যয় কি, প্রথমেই আমরা প্রকৃতিটা জেনে নেব, যে মূল অংশ। প্রকৃতি হচ্ছে মৌলিক ভাব প্রদানকারী শব্দ। যেমন হচ্ছে প্র, ক্রি, অ। ক্রি এটি হচ্ছে মূল ওড়া, ক্রি এইটি হচ্ছে একটা মৌলিক ভাব প্রদান করছে, তাই ওকে আমরা বলবো প্রকৃতি। এই প্রকৃতি দু রকমের, একটি হচ্ছে ধাতু প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। যে কোনো ভাষা, আমি তোমাদের আগেও বলেছি, যে কোনো ভাষাতে যে শব্দগুলো ব্যবহার করা হয় বা পদ ব্যবহার করি না কেন, দুটো করে প্রকৃতি থাকবেই। একটা শুধু নাম বোঝাবে আর একটা কাজ করা বোঝাবে। নাম বোঝাবে যে সে হচ্ছে নাম প্রকৃতি, কাজ করা বোঝাবে যে সে হচ্ছে ধাতু প্রকৃতি। তার মানে প্রকৃতি দুই প্রকারের, শব্দ প্রকৃতি, নাম প্রকৃতি। এই হচ্ছে শব্দটা বা ধাতু বা ক্রিয়াপদ যাই বলো, ওর মূল। এর সঙ্গে আমরা প্রত্যয় এবং উপসর্গ যোগ করে আমরা শব্দগুলো নতুন নতুন শব্দ বানাবো, অর্থও চেঞ্জ হয়ে যাবে। এর আগের দিনই বলছিলাম যে কৃতি, প্রকৃতি, সুকৃতি, তাহলে উপসর্গগুলোকে চেঞ্জ করবো আর অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে। সুকৃতি সৎকর্ম, প্রকৃতি মানে নিসর্গ, আকৃতি মানে আকার, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কৃতিটা অর্থাৎ মূলটাকে ফিক্সড রেখে যখন আমরা উপসর্গ ভিন্ন ভিন্ন আনছি তখন অর্থটা পাল্টে যাচ্ছে। সেই নিয়ে আলোচনা করব। এখন উপসর্গের আলোচনাটাই প্রথম হবে আমাদের। তাহলে আমরা দেখতে পেলাম যে শব্দ, মৌলিক শব্দ, সাধিত শব্দ, সাধিত শব্দ তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয়। প্রথম হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ কাকে বলে এটা জানতে হবে আমাদের। উপসর্গের কাজ কি সেটা জানতে হবে আমাদের, এবং এগুলো প্রশ্নও আসতে পারে, তোমাদের জেনে নিতে হবে উপসর্গের কাজ কি। সংক্ষিপ্ত করেও দেওয়া যেতে পারে, আবার বিস্তৃত করেও দেওয়া যেতে পারে, যেমন নাম্বার থাকবে সেইভাবে তোমরা লিখবে। তাহলে উপসর্গ কাকে বলে? যে সমস্ত অব্যয় জাতীয় শব্দ ধাতু বা শব্দের পূর্বে বসে ওই শব্দ বা ধাতুকে অবলম্বন করে নানা অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলে। তাহলে উপসর্গ কথাই বসলো, শব্দ বা ধাতুর পূর্বে বসবে। সব সময় উপসর্গ আগে বসবে, পরে বসবে না। প্রত্যয় সবসময় পরে বসবে, ওই মূলটা প্রকৃতির পরে। তাহলে উপসর্গগুলো কি না? অব্যয় জাতীয় শব্দ। তাহলে উপসর্গ বা অনুসর্গ ওগুলো সাধারণত অব্যয় জাতীয়, কিন্তু নির্দেশক বলে একটা ব্যাপার আছে, সেগুলো কিন্তু প্রত্যয়। সেগুলোকে নির্দেশক নাম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দিকপালরা ওগুলোকে নির্দেশক বলেছেন, প্রত্যয় না বলে। যাক, তাহলে উপসর্গ কি আমরা বুঝে ফেললাম যে যে সমস্ত অব্যয়জাতীয় শব্দ ধাতু বা শব্দের পূর্বে বসে ওই শব্দ বা ধাতুকে অবলম্বন করে নানা অর্থের সৃষ্টি করে তাকে বলা হয় উপসর্গ। এই উপসর্গ তিন রকমের হয়। সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ 20টি, একদম ফিক্সড। পাণিনির ব্যাকরণেতে 22টি ছিল, সেখান থেকে 20টি আমাদের গ্রহণ করা হয়েছে, 20টি আছে সংস্কৃত। এখন দুসার নিচটাকে নেওয়া হয়নি। পাণিনি যে 22টা দিয়েছিল তার মধ্যে দুসার নিচটাকে ছাড়া হয়েছে, নেওয়া হয়নি। তাহলে কি কি আছে সেই সংস্কৃত 20টি উপসর্গ কি কি একটু তোমাদের মুখস্থ করে নিতে হবে, এটা মনে রাখতে হবে, কারণ শব্দ গঠনের ক্ষেত্রে এই 20টি দারুণভাবে ব্যবহার করা হয়। আমি যেভাবে মনে রেখেছি সেটা তোমাদের বলছি। প্র, প্রতি, পরা, পরি, অপ, অব, একটা অপ আর একটা অপ, অপ, অব, অনু, অধি, অভি, অপি, অতি, দূর, নির, উৎ, সু, আ, বি, উপ, সম, এইভাবে আমি 20টা মনে রেখেছি। তোমরা তোমাদের মতো সাজিয়ে
এই 20টিকে মনে রাখবে, মনে রাখতেই হবে, কারণ এই 20টি উপসর্গ দারুণভাবে ব্যবহার করা হয় আমাদের শব্দ গঠনের ক্ষেত্রে। এই উপসর্গগুলো কিন্তু নিজস্ব মানে যখন শব্দ থেকে বেরিয়ে যাবে তার অর্থ থাকবে না, শব্দটাই যখন যোগ হবে তখন শব্দটার একটা অর্থের দিক নির্ণয় করে দেবে ও। অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্যোতকতা আছে। ও যখন শব্দ বা ধাতুর সাথে বসবে তখন শব্দের অর্থের দ্যোতনা করবে, কিন্তু নিজের অর্থবাচকতা নেই। এইটি খেয়াল রাখতে হবে যে উপসর্গ শব্দ থেকে যখন বেরিয়ে যাবে বা ধাতু থেকে বেরিয়ে যাবে তখন ওর আর অর্থবাচকতা থাকবে না, তখন ওর নিজস্ব কোনো অর্থ থাকবে না। যখন শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হবে তখন সেই শব্দ বা ধাতুর মধ্যে যে প্রকৃতিটা, সেই প্রকৃতিকে নিয়ে সে একটা অর্থের দিক দেখিয়ে দেবে। তাহলে উপসর্গ কাকে বলে আমরা জানলাম, উপসর্গের কাজটাও একটু জেনে নিই। তাহলে কি কি জানতে পারলাম কাজ? উপসর্গ শব্দের সৌন্দর্য সৃষ্টি করতে পারে, শব্দের বৈচিত্র্য আনতে পারে, যেটা জানলাম আমরা ওই যে কৃতি দিয়ে নানা রকম উপসর্গ যোগ করছি আর অর্থ পাল্টে যাচ্ছে, বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি করতে ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে আসছে। তারপর শব্দের সংকোচনও করতে পারে, শব্দের প্রসারণও করতে পারে। এই হচ্ছে উপসর্গের কাজ। এই উপসর্গগুলোকে আমরা 3টি সংস্কৃত উপসর্গ, যা 20টি। পাণিনির ব্যাকরণে 22টি আছে, কিন্তু আমাদের এখানে নেওয়া হয়েছে, বাংলা ভাষায় নেওয়া হয়েছে 20টি বললাম। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে মনে রেখে দিবে। বাংলা উপসর্গ, ব্যাকরণের নিয়ম এবং রীতি মেনে বাংলাতেও অনেক উপসর্গ ব্যবহার করা হয়। সিরিয়ালি আমি হয়তো অনেকগুলো বলতে পারবো না, অনেক আছে, আমি কয়েকটা বলছি। যেমন অ, আ, অনা, কু, এরকম। অনাবৃষ্টি, অনাসৃষ্টি, এই যে অনাটা অ দিয়ে, আ দিয়ে আকাল, আনারি, কু দিয়ে কুদিন, কুকথা, এরকম। আবার বিদেশিও আছে, বিদেশিও অনেক আছে, সেগুলোও তোমাদের একটু বই ফলো করতে হবে। আমি কয়েকটা বলছি, কিন্তু সব হয়তো আমার সিরিয়ালি এখনই আসবে না। যেমন গড়, ফুল, ফি, সাপ, এরকম। গড়, গড় হাজি, নিম, নিমরাজি, এরকম। ফুল, ফুল টিকিট, হাফ, হাফ প্যান্ট, হাফ হাতা, সাপ, সাপ জজ, এরকম হয়ে থাকে। এগুলো উপসর্গ। তাহলে উপসর্গ আমরা জানলাম। তাহলে উপসর্গ কি জানলাম, কাকে বলে জানলাম, উপসর্গের কাজ জানলাম, উপসর্গ কথায় বসে জানলাম। উপসর্গ সবসময় কথায় বসে না, প্রকৃতি বা শব্দ বা ধাতুর পূর্বে বসে। আর উপসর্গগুলো কি সেটাও জানলাম। এগুলি কিন্তু শর্ট কোশ্চেন এমসিকিউ এরকম দিতে পারে। উপসর্গগুলি মূলত দিয়ে অপশন দিয়ে দেবে, অব্যয়, প্রত্যয়, এরকম নানা রকম দিয়ে দেবে, তখন তোমাকে অব্যয় বলতে হবে। উপসর্গগুলি কিন্তু অব্যয় জাতীয় শব্দ। উপসর্গ কথায় বসছে না শব্দ বা ধাতুর পূর্বে বসে, এটা মনে রাখতে হবে। উপসর্গের কাজ কি না, উপসর্গ শব্দের সৌন্দর্য বৃদ্ধি করে, উপসর্গ শব্দের বৈচিত্র্য নিয়ে আসে, উপসর্গ শব্দের প্রসারণ করতে পারে, অর্থের প্রসারণ করতে পারে বা সংকোচন করতে পারে, মনে রাখতে হবে এগুলো। আর কাকে বলেটাও বলে দিয়েছি, যে সমস্ত অব্যয় জাতীয় শব্দ ধাতু বা শব্দের পূর্বে বসে ওই শব্দ বা ধাতুকে অবলম্বন করে নানা অর্থের সৃষ্টি করে। আবার এটা মনে রাখতে হবে যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্যোতকতা আছে। শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়েই সে অর্থ প্রকাশ করে। এরপর আমরা যাব প্রকৃতি। প্রকৃতির কথাটা বলেই দিলাম আমি, যে মৌলিক ভাব প্রদানকারী যে মূল শব্দ বা ধাতুটা, সেটাই হচ্ছে প্রকৃতি। 2 রকমের প্রকৃতি, ওই শব্দ প্রকৃতি আর ধাতু প্রকৃতি। শব্দ প্রকৃতি আর একটা নাম হচ্ছে নাম প্রকৃতি, ওই নাম বোঝাই বলে সেগুলো নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি, আর হচ্ছে ধাতু প্রকৃতি। প্লাস প্রকৃতি আমাদের বিশেষ কিছু জানার নেই, তোমাদের আলোচনা জাস্ট জেনে নেওয়া আর কি। এরপর প্রত্যয় আছে, কিন্তু প্রত্যয়টা আমি এখনই যাচ্ছি না। উপসর্গের সঙ্গে যেহেতু অনুসর্গটা রিলেটেড, তাই অনুসর্গটা একটু বলে দিই। আর উপসর্গ অনুসর্গের একটা পার্থক্য পড়ে।
তাহলে অনুসর্গ এখানটাতে বলে দিচ্ছি। অনুসর্গ অনুসর্গটা কি? এটাও কিন্তু অব্যয়জাতীয় শব্দ, বিভক্তির মতো কাজ করে অনুসর্গ পদের মধ্যে, কিন্তু বিভক্তির থেকে তফাৎ আছে। বিভক্তি যেমন নিজস্ব অর্থ নেই, অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ আছে, অর্থাৎ পদ বাক্য থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় ওর নিজের অর্থ প্রকাশ করবে। এই অনুসর্গগুলির অনেক নাম আছে, অনুসর্গ আর উপসর্গ। উপপূর্বক শ্রীযুক্ত অ, এই উপসর্গটাই নিজেই একটা সাধিত শব্দ, অনুসর্গটাও একটা সাধিত শব্দ। অনুসর্গটাকে যদি আমরা ভাঙি, অনুপূর্বক সৃজ, দন্তেশয় রি বর্গের যে হসন্ত সৃজ কথা থেকে এসেছে, বুঝতে পারছো, সৃজন বা সৃষ্টি থেকে অনুসর্গ। অনুসর্গটা অনুটা কেন দেওয়া হয়েছে? অনু মানে পরে, মানে পদের পরে বসে বলে একে অনুসর্গ বলা হয়েছে। পরসর্গও বলে, পরে বসে বলে। এর আর একটা নাম আছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে কর্মপ্রবচনী। এই অনুসর্গকে কর্মপ্রবচনীয়ও বলে। কেন বলে না, এই অনুসর্গগুলো আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন তার যে আচরণটা, এক একটা শব্দ তো এক বাক্যের মধ্যে ব্যবহার করে সে তো এক এক রকম আচরণ করে। অনুসর্গও যে আচরণটা করে সেটা কর্মের মতো আচরণ করে, তাই কর্মপ্রবচনীয় বলা হয়। প্রবচনীয়টা যদি আমরা ভাবি, প্রপূর্ব বজযুক্ত অনিয়, বজ মানে বলা, তার মানে কার কথা বলছে? কর্মের কথা বলছে, ওই জন্য নাম হয়ে গেছে কর্ম প্রবচনীয়। বাক্যের মধ্যে অনুসর্গগুলো ব্যবহার করে এই যেন কর্মের কথা বলছে, নিজেকে কর্মরূপে যেন তুলে ধরতে চাইছে, এইরকম। সেই জন্য এর নাম হচ্ছে কর্ম প্রবচনীয়। যাক, অনুসর্গ কাকে বলে এগুলো আমাদের জানতে হবে। অনুসর্গটা কাকে বলে না, যে সমস্ত শব্দ বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের সাথে অন্বয় বা সম্বন্ধ তৈরি করার জন্য পদের অনুতে বা পরে বসে, অনু মানে পরে বললাম, পদের অনুতে বা পরে বসে, অথচ পদগুলি থেকে বিচ্ছিন্ন হলেও বিযুক্ত অবস্থায় অর্থযুক্ত থাকে, তাদের অনুসর্গ বলে। তাহলে অনুসর্গগুলো কি শব্দ? এগুলো অব্যয়জাতীয় শব্দ। তাহলে এটাও বলতে পারি, যে সমস্ত অব্যয়জাতীয় শব্দ বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের সাথে অন্বয় বা সম্বন্ধ তৈরি করার জন্য পদের অনুতে বা পরে বসে, অথচ পদগুলি থেকে বিযুক্ত হলেও বিচ্ছিন্ন অবস্থায় অর্থযুক্ত থাকে, তাদের অনুসর্গ বলে। অনুসর্গগুলোকেও ভাগ করা যায়। অনুসর্গগুলো তোমাদের সিলেবাসে দুটি ভাগ করেছে, একটা ক্রিয়াজাত অনুসর্গ, মানে গঠনগতটা দিকটা দিয়েছে, কিন্তু অনুসর্গকে দুই দিক দিয়ে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে উৎসের দিক দিয়ে, মানে অনুসর্গগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, সেই উৎসের দিক দিয়ে আমরা তিনটে ভাগে ভাগ করবো অনুসর্গগুলোকে। এখানে লেখছি না, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে অনুসর্গগুলোকে দুই দিক দিয়ে ভাগ করা যেতে পারে, একটা উৎসগত আর একটা হচ্ছে গঠনগত। উৎসগত কোনগুলি? না না, যে 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 শব্দ থেকে, মানে যে যে শব্দ ভাণ্ডারের যে জায়গাগুলো থেকে এসেছে, তৎসম থেকে এসেছে, তাই তৎসম অনুসর্গ আছে। তদ্ভব থেকে এসেছে, তাই তদ্ভব অনুসর্গ আছে। আবার বিদেশি ভাষা থেকে এসেছে, বিদেশি অনুসর্গ আছে। বিদেশি অনুসর্গ বিশেষ পাওয়া যায় না, কিছু পাওয়া যায়, সেটা আমি তোমাদের বলে দেবো। এরপর আমি গঠনগত ভাগগুলো আগে বলে দিই, তারপর আমি উদাহরণগুলোই যাব। তাহলে উৎসগত আমরা তিনটে পেলাম, তৎসম, তদ্ভব, বিদেশি। এরপর অনুসর্গ গঠনগত দিক দিয়ে, মানে কিভাবে তৈরি, এই দিক দিয়ে যদি আমরা যাই, তখন অনুসর্গগুলোকে আমরা দুটি ভাগ করতে পারবো। একটা হচ্ছে শব্দজাত, মানে যেগুলো শব্দ মতো, মানে শব্দ থেকেই সৃষ্টি, সেগুলোকে শব্দজাত বলবো। আর ক্রিয়াজাত, ক্রিয়া থেকে সৃষ্টি, সাধারণত অসমাপিকা ক্রিয়া থেকেই হয়েছে এগুলো। এই যে আমি প্রথমে উৎসের দিক দিয়ে ভাগ করলাম, সেগুলি হচ্ছে শব্দজাত। তাহলে শব্দজাতর যদি আমরা উদাহরণ দিই, তাহলে উৎসগত অনুসর্গ যে তিনটে ভাগ করেছি, তৎসম, তদ্ভব, বিদেশি, ওগুলোই হচ্ছে শব্দজাত অনুসর্গ। গঠনগত দিক থেকে যে শব্দজাত অনুসর্গ আছে সেগুলি তৎসম আছে, তদ্ভব আছে,
তৎসম যেমন হচ্ছে কর্তৃক, তারপর হচ্ছে ব্যতীত, এই যে অনুসর্গগুলো আছে। আবার তদ্ভব, তদ্ভব মানে বুঝতে পারছো ধারাবাহিক পরিবর্তিত হয়ে এসেছে। এগুলো বাংলার নিজস্ব সম্পদ, এগুলো বাংলাতে আমাদের গঠন হয়ে গেছে। বাংলা আছে বলছি, বাংলা যেমন বাংলা বলা যেতে পারে, এখানে নেই ছাড়া, সঙ্গে, এগুলোকে বাংলা বলা যেতে পারে। যখন ছাড়াটা ব্যতীত হয়ে যাবে তখন সেটা তৎসম হয়ে যাবে। আর বিদেশি অনুসর্গগুলো কিন্তু মনে রাখবে কয়েকটা, আমার কয়েকটা মনে আছে, এই কয়েকটাই আছে: বাদ, বদল, দরুন, বরাবর, বনাম, বোমাল, এই কয়েকটি বিদেশি অনুসর্গ। এটি পরে কিন্তু কয়েকটি বিদেশি অনুসর্গের উদাহরণ দেয়, মনে রাখবে: বাদ, বদল, দরুন, বরাবর, বনাম, বোমাল, এগুলি। আর শব্দজাত অনুসর্গ তোমরা অনেক উদাহরণ পেয়ে যাবে। তাহলে আমরা কী পেলাম না, অনুসর্গগুলো উৎসগত দিক দিয়ে তিনটে: তৎসম, তদ্ভব আর বিদেশি। এই তৎসম, তদ্ভব, বিদেশিগুলোই হচ্ছে শব্দজাত অনুসর্গ, যেটা আমি গঠনগত দিক দিয়ে দুটো ভাগ করেছি: শব্দজাত আর ক্রিয়াজাত। ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে ক্রিয়া থেকে জাত, সাধারণত অসমাপিকা ক্রিয়া থেকে জাত হয়েছে। যেমন দেখো, হইতে থেকে হতে, মানে হইতে হচ্ছে সাধু, আর এটা হচ্ছে চলি, হতে। চাইয়াছে, বলিয়া বলে, করিয়া করে। তাহলে এই অসমাপিকা ক্রিয়া থেকে যে অনুসর্গগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ক্রিয়াগত অনুসর্গ। এরপর হচ্ছে উপসর্গ অনুসর্গের একটা পার্থক্য পাওয়া যায়। আমরা আলোচনার প্রেক্ষিতে পার্থক্যটা করে নিতে পারব। তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। অনুসর্গ পদের পরে বসে। উপসর্গের অর্থবাচকতা নেই, মানে শব্দ থেকে আলাদা হয়ে গেলে তার কোনো অর্থ থাকে না। কিন্তু অনুসর্গগুলো পদ থেকে বিচ্ছিন্ন হলেও কিন্তু তার নিজস্ব অর্থ আছে। অনুসর্গ বিভক্তির কাজ করে, উপসর্গ বিভক্তির কাজ করতে পারবে না। উপসর্গ শব্দের নানা অর্থের সৃষ্টি করতে পারে, অনুসর্গ সেটা পারবে না। এই তো পূর্বে বসে, পরে বসে। উপসর্গ শব্দের নানা অর্থের পরিবর্তন ঘটাতে পারে, অনুসর্গ সেটা পারে না। অনুসর্গের নিজস্ব অর্থ আছে, উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই। তাহলে আমি আরেকবার বলি, শব্দ দু রকমের: মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলি? মৌলিক শব্দ হচ্ছে সেগুলোই যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, যদিও বিশ্লেষণ করে বিশিষ্ট অংশ থেকে কোনো অর্থ থাকবে না। সাধিত শব্দ সেগুলো যেগুলোকে বিশ্লেষণ করা যাবে এবং বিশিষ্ট অংশগুলোর অর্থ থাকবে। এবং তিনটে অংশ সাধারণত বেরিয়ে আসে: একটা হচ্ছে উপসর্গ, প্রকৃতি, আর হচ্ছে প্রত্যয়। এই উপসর্গ আমরা তিনটে ভাগ করেছি: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তারপর হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতিটা আমরা একটু জেনে গেছি। প্রকৃতি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ধাতু প্রকৃতি। প্রত্যয় এখন আজকে আলোচনা করিনি, কারণ প্রত্যয়টা দীর্ঘ আলোচনার ব্যাপার আছে। এবং যেহেতু উপসর্গের সঙ্গে রিলেটেড অনুসর্গ, তাই অনুসর্গকে আলোচনা করলাম। অনুসর্গ কাকে বলে জেনেছি, অনুসর্গগুলো মূলত কী সেটাও জেনেছি, মূলত অব্যয় এটা জেনেছি। অনুসর্গের দুটো দিক দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে উৎসগত দিক দিয়ে তিনটে ভাগ করেছি, আর গঠনগত দিক দিয়ে দুটো ভাগ করেছি: শব্দজাত, ক্রিয়াজাত। ক্রিয়াজাত কোন ক্রিয়াগুলি থেকে উৎপন্ন হয়, অসমাপ্ত ক্রিয়া থেকে উৎপন্ন হয়, এটাও জেনেছি। আর অনুসর্গকে কেন পরসর্গ বলা হয়, কেন কর্মজনীয় বলা হয়, এই কথাগুলো বলে রেখেছি। আজকে তাহলে এ পর্যন্ত, এর পরের দিন প্রত্যয়।